তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। বাদল বলল, গুড মর্নিং ফ্রেন্ড। আদি বলল, গুড মর্নিং। বাদল বলল, চলো ফ্রেশ হতে হবে এখন। দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে হোটেল থেকে। বাদল ফেরার আগে একবার অফিসে যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার। সে চট্টগ্রামের পোস্টিংয়ে ছিল, তবে একটি বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকা আনা হয়। আর এখানেই সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে। অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনই পাড়ি দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। পথের মধ্যে আদির অনেক মন খারাপ। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। এর ভিতরে প্রচন্ড রাগ আর অভিমান কাজ করছিল, আর যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে বাদল, আর তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরে দেখায়। ঢাকা থেকে নিজে ড্রাইভিং করে চট্টগ্রামে ফিরতে অনেকটা রাত হয়ে যায় ওদের। রাতে বাসায় এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে আদি চারদিকটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো খুব একটা বিশাল নয়, তবে বাড়িটা অনেক সুন্দর। বাদলের একটা ফোন চলে আসায় সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে ফোনটা টেবিলে রেখে পিছনে তাকায়। আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ি সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা হলো বাড়ির ভিতরের সব লাইটগুলো নিভানো। তাহলে অন্ধকারে আদি কোথায় গেল? আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভিতরে যায়। সে লাইটগুলো অন করে দেয়। ওই আদি, তুমি এখানে কি করছো? আদি বলল, আমি তো দেখতে এসেছি। বাদল বলল, একা একা অন্ধকারে ভয় লাগে না? আদি বলল, না। বাদল বলল, আর তুমি তো বেশ সাহসী। আদি বলল, আচ্ছা বন্ধু। বাদল বলল, বলো। আদি বলল, তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখ থেকে কথাটা শুনে বাদলের মুখটা মলি হয়ে যায়। বাদল বলল, আমি এই বাড়িতে একা থাকি। আদি বলল, কেন? বাদল বলল, কেউ নেই। আদি বলল, তোমার কেউ নেই? বাদল বলল, ছিল, তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন চলো, রুমে ফ্রেশ হতে হবে। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভিতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজেও খায় এবং আদিকে খাইয়ে দেয়, এবং রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিন আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয় বাদল, আর বাবা মার জায়গাটা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেয় সে। বাদলকে এখানকার সবাই চিনে, আর তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের নাম প্রয়োজন, কিন্তু ততদিন বাদল আদির বাবা মার পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদি ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলে ডাকে। এভাবেই চলতে থাকে ওদের দিনগুলো। দুজনে বেশ সুখী কাটতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদলও বেশ ভালোভাবে কাজ করছে। সুনাম আর প্রমোশন দুটাই অর্জন করছে সে। এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বেরোনোর জন্য তৈরি হয়, আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর, আর তাই সে বাদলকে অনেকবার বাধা দিয়েছে। আদি বলল, আচ্ছা বাবাই, আজকে কি তোমায় যেতেই হবে? বাদল বলল, আদি বলল, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো? এটা অনেক রিস্ক হয়ে যাবে। বাদল মুচকি হেসে বলল, ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? আদি বলল, কিন্তু জেনে শুনে এরকম একটা মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। বাদল বলল, শুনো, মানুষের জীবনটাই এমন, ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস? কাপুরুষ। তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক? আদি বলল, কিন্তু। বাদল বলল, কোনো কিন্তু নয়, আর আমি তো এর আগে অনেক এরকম ঝুঁকি নিয়েছি, আমার কিছু হবে না। আদি বলল, তুমি আমার কথাটা শোনো প্লিজ। বাদল বলল, এসে শুনবো, এখন আমায় বেরোতে হবে, তুই সাবধানে যাস, কেমন? বলি বাদল বেরিয়ে যায়, আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কিছুই ভালো লাগছে না ওর, আর তাই সে আজ বাসায় রয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXBet নামে একটা অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত PSG ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে OneXBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটপট করছে। কোথাও সে শান্তিতে বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোন বেজে ওঠে। আদি বলল, হ্যালো। অপর পাশ থেকে বলল,
বাদল সাহেবের খুব খারাপ অবস্থা। আদি বলল, কি? অপর পাশ থেকে বলল, হ্যাঁ। আদি বলল, বাবা এখন কোথায় আছে? অপর পাশ থেকে বলল, উনি এখন হাসপাতালে ভর্তি আছে। আদি বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানে বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভিতরে। কেবিনের বাইরেও আরো অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে, সাথে আছে পুলিশও, আর্মি প্রশাসনের আরো অনেক লোক। আদিকে দেখে দুজন লোক ওর কাছে এসে জিজ্ঞেস করে। একজন বলল, তুমি কি আদি? আদি বলল, হুম। ওরা আদির সাথে কিছু কথা বলে। এর মধ্যে ভিতর থেকে ডাক্তার বেরোয়। ডাক্তার বলল, আপনাদের মধ্যে আদি কে? আদি বলল, আমি ডাক্তার, আমি। বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কিছু। ডাক্তার বলল, আপনি ভিতরে যান। ডাক্তার বলতে দেরি আর আদি ডাক্তারকে ঠেলে ভিতরে ঢুকতে দেরি হয় না। ভিতরে ঢুকে দেখতে পায় সে তার বাবাই বেডে শুয়ে আছে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে ফেলে। বাদল বলল, আদি? আদি বলল, খুব শান্তি লাগছে এখন, তাই না? বাদল বলল, রাগ করিস না বাবা। আদি বলল, আমার কোনো কথাই তো তুমি শোনো না। বাদল বলল, দেখ বাবা, আমি বলেছিলাম এটাই আমার লাস্ট কেস, আর দেখ এটাই হলো। আদি বলল, বেশি বুঝো তুমি সবকিছুতে। বাদল বলল, হুম। আদি আর বাদল এভাবে অনেক কথা বলে। বাদল আদিকে অনেক কিছুই বুঝায়। নিজের সবকিছু অনেক আগে থেকেই আদির নামে করে দিয়েছে, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছুই নেই। বাদল বলল, আদি আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা? আদি বলল, একটা ইচ্ছে কেন, তোমার 1000টা ইচ্ছে পূরণ করবো আমি। তুমি তো আমায় সেই ছোটবেলায় এক অনাথকে কুড়িয়ে নিয়ে এসেছিলে, তারপর থেকে তুমি আমার সব ইচ্ছেই পূরণ করছো বাবাই। তাহলে এমন ভাবে কি আবদার করতে পারো? বাদল বলল, আদি আমার তো সময় শেষ। আদি বলল, একদম চুপ, কোনো কথা বলবে না, কিছু হবে না তোমার। বাদল বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি তো? আদি বলল, আবার? বাদল বলল, বল না বাবা। আদি বলল, ঠিক আছে বলো। বাদল বলল, তুই জানিস না আমি যেই পথটায় আছি সেটাই করবি। আদি বলল, তোমার পথ তো তোমারই হবে। বাদল বলল, না। আদি বলল, না মানে? তাহলে কার? বাদল বলল, আমার বাবাই। আদি বলল, তাহলে তো হয়েই গেল। বাদল বলল, তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি। আদি বলল, কি কথা বলো। বাদল বলল, বাবাইও না, আমার নিজের বাবা ছিল না। আদি বলল, কি? বাদল বলল, হুম, উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন, আমাকে এনে নিজের ছেলের মতো মানুষ করেছেন। বাদলের কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে। সে আদির কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করলো। বাদল বলল, তুই জানিস আমি কেন বিয়ে করিনি? আদি বলল, কেন? বাদল বলল, কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনি অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন, আর কোনোদিন বিয়ের কথা চিন্তাও করেননি। আদি বলল, কি বলছে সব? বাদল বলল, সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, আর সেই জন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমিও ঠিক আমার বাবার মতোই। আদি বলল, আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাদল বলল, এখন তুই আমাকে কথা দে, আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি। একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি। কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু। সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দেবে, একজন নামকরা বিজনেসম্যান হবে, আর তার বিজনেসের জগতেই সে দেখা করবে তার বাবা আর ভাইয়ের সাথে। কিন্তু সে কোনোদিন কখনো মুখ ফুলে বলেনি কাউকে। যদি বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না, বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত। আদি নিজের ভাবনায় ডুবে গেছে, আর এতটা ডুবে গেছে যে বাদলের ডাক আর তার কান অব্দি পৌঁছয়নি। বেডের উপর থাকা আদির হাতের উপর কারো হাত পড়ায় তার ধ্যান ভেঙে যায়, আর সে চমকে ওঠে। আদি বাদলের দুই কাঁধে হাত রেখে ডাকতে থাকে। আদি বলল, বাবাই, ও বাবাই। কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে। ঘটনাটা আদি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে, বাবাই বাবাই বলে। আদির চিৎকার শুনে বাহির থেকে ভিতরে ছুটে আসে ডাক্তার সাহেব। ডাক্তার বলল, দেখি সবাই সরে যান। আদি বলল, ডাক্তার বাবাইকে ডেকে দিন, উঠতে বলুন প্লিজ। ডাক্তার হাতটা ধরে বলল, হি ইজ নো মোর। আদি বলল, না। আদি এবার পাথর হয়ে যায়। বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার সমাপ্তির কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাজে। দুজন অফিসার আসে আদির কাছে। তারা জানে আদিকে আর দুজনের কি সম্পর্ক। দুজনে আদিকে সান্ত্বনা দেয়, কিন্তু আদি তাদের সান্ত্বনার উদ্দেশ্য করে বলে ওঠে। আদি বলল, স্যার, আমি বাবাইয়ের জায়গাটা নিতে চাই। আদির কথা শুনে দুজন অফিসার অবাক হয়ে যায়। এখন তাড়াহুড়া করার প্রয়োজন নেই, আগে সুখটা কাটুক কিছুটা, তারপর না হয় ভাবা যাবে। আদি বলল, আমি কিছুতেই ভাবতে চাই না, আমি জয়েন হতে চাই। আর আমাকে কি কি করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে আপনি তা বলুন। অফিসার বলল, তোমাকে তেমন কিছু করতে হবে না, বাদল সাহেব সব ব্যবস্থা করে রেখেছে।
আদি বলল, কি? অফিসার বলল, তবে তোমাকে ট্রেনিং করতে হবে, এটা সবাইকেই মেনে চলতে হবে। আদি বলল, আমি রাজি। শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা। নিজের গুপ্ত স্বপ্ন নিজের ভিতরেই কবর দিয়ে দেয় সে। কেউ জানতে পারেনি ওর সেই স্বপ্নের কথা, আর ভবিষ্যতেও জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল। শুরু করলো নতুন জীবন। কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে। তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখে। মিজান সাহেব বলল, কেঁদো না বাবা, কেন কাঁদছো তুমি? তুমি তো তোমার বাবার ইচ্ছে পূরণ করছো। হয়তো সে তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পাইনি, কিন্তু তাতেও কি হয়েছে? তুমি তো তোমার বাবার ইচ্ছে পূরণ করেছো। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলে। মিজান সাহেব বলল, তার মানে তোমরা গত 3 পুরুষ ধরে রক্তের সম্পর্ক ছাড়াই একই প্রফেশনে আর একইভাবে? আদি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, মিজান সাহেব বলল, বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তোমার কি আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি? আদি বলল, না, গত হয়ে যাওয়া 14 বছর ধরে আমি কখনো ঢাকায় যাইনি। মিজান সাহেব বলল, ও আচ্ছা। আদি বলল, আঙ্কেল, আমাকে বেরোতে হবে, পরে এক সময় এসে আপনার সাথে আড্ডা দেবো, কেমন? মিজান সাহেব বলল, আচ্ছা ঠিক আছে। আদি বেরিয়ে যায় হোটেল থেকে, আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকে আদির বলা কথাগুলো। উনার একবার ইচ্ছে হয় আফজাল সাহেবকে, মানে আদির বাবাকে, এই সুখবরটা দিতে। উনি আদির খোঁজ পেয়েছে, কিন্তু পরক্ষণেই আদি বারণ করেছে ভেবে আর বলেনি। কি অদ্ভুত ব্যাপার, গত 3 পুরুষ ধরে একই ঘটনা। আচ্ছা, আদির জীবনটাও কি এভাবে যাবে নাকি? কাকতালীয় ব্যাপার আর ঘটবে না। এগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন। মিজান সাহেবের আদির সাথে পরিচয় হয়েছে প্রায় 2 বছর হতে চললো। এর মধ্যে দুজনে অনেকবার দেখা করেছে, কথাও বলেছে। মিজান সাহেব কিছুদিন পর চট্টগ্রামে আসেন। ওনার চট্টগ্রামে আসতে ভালোই লাগে। আদির সাথে দেখাও হয় আর নিজের কাজও হয়। আজ 2 দিন হলো মিজান সাহেব চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে। এতদিন সেখানেই ছিলেন। মিজান সাহেব নিজের কম্পিউটারে কিছু একটা করছিলেন, এমন সময় ওনার ফোনটা বেজে ওঠে। মিজান সাহেব বলল, হ্যালো। আদি বলল, হ্যালো আঙ্কেল। আঙ্কেল বলল, হ্যাঁ আদি বলো, কি খবর? আদি বলল, খবর ভালো, আপনি কেমন আছেন? আঙ্কেল বলল, আমি মোটামুটি ভালো আছি। তা হঠাৎ কি মনে করে? তুমি তো কখনো নিজে থেকে কল দাও না। আদি বলল, আঙ্কেল, আপনার একটা সাহায্য আমার প্রয়োজন। আঙ্কেল বলল, কি? সত্যি আমি ঠিক শুনছি তো? আদি বলল, আঙ্কেল, আপনি ঠিকই শুনছেন। আঙ্কেল বলল, তা বলো, তোমার আঙ্কেল তোমাকে কি সাহায্য করতে পারে? আদি বলল, আঙ্কেল, আমার একটা বিশেষ কাজে ঢাকা আসতে হবে। আঙ্কেল বলল, ও, সে তো ভালো কথা, কিন্তু তুমি না বললে তুমি জীবনে কোনোদিন ঢাকা আসতে চাও না? আদি বলল, বলেছিলাম, কিন্তু এখন যেতে হবে। আঙ্কেল বলল, আচ্ছা এসো। তো আমি কি সাহায্য করব? আদি বলল, আপনাকে করতে হবে, আমাকে একটা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিতে হবে। আঙ্কেল বলল, হ্যাঁ, কি বলছো তুমি? এটা কোনো সাহায্য হলো? তুমি আমার বাসায়ই থাকবে। মিজান সাহেব কথাটা বলে আদির উত্তরের আশা না করেই বলতে থাকেন। আঙ্কেল বলল, আচ্ছা, তুমি তো অফিসের কাজে আছো। আদি বলল, আঙ্কেল বলল, তাহলে বাসা কেন খুঁজছো? আদি বলল, আঙ্কেল, আগে আমার পুরো কথাটা শুনুন। আঙ্কেল বলল, বলো। আদি বলল, আঙ্কেল, আমি আমাদের বাড়িতে 2 মাসের জন্য ভাড়া নিতে চাই। আঙ্কেল বলল, তোমাদের বাড়িতে? আদি বলল, আঙ্কেল বলল, কেন বলো তো? আদি বলল, আঙ্কেল, প্রয়োজন আছে। আঙ্কেল বলল, ও, আমায় বলা যাবে না, তাই তো? আদি বলল, তেমন বিষয় না। আঙ্কেল বলল, তাহলে? আদি বলল, আসলে আঙ্কেল হয়েছে কি? তারপর আদি পুরো ঘটনাটা খুলে বলে। সে চট্টগ্রামে বসেই খোঁজ নিয়ে জানতে পেরেছে 2 মাস বাদে তার বোনের বিয়ে। আর যেহেতু এখন ঢাকা যেতে বাধ্য, তাই বোনের বিয়েটা মিস করতে চায় না। আর সবচেয়ে বড় কথা হলো সে কাজে যাচ্ছে। সেই কাজটা ওদের বাড়িতে থেকে করলে ওর আসতে যেতে অনেক সুবিধা হবে। সবগুলো কথা শুনে মিজান সাহেব বললেন, এই ব্যাপার? আদি বলল, আঙ্কেল। আঙ্কেল বলল, ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে দেব। আদি বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এখন রাখি, একটু কাজ আছে। আদি ফোনটা কেটে টেবিলে ফোনটা রেখে কিছু কাজ করতে যাবে, অমনি ফোনটা আবারও বেজে ওঠে। আদি বলল, এখন আবার কে ফোন করলো? কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার সিনিয়র অফিসারের নাম্বার। আদি বলল, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, হাউ আর ইউ? আদি বলল, আই এম ফাইন স্যার। স্যার বলল, ওকে, গুড। আচ্ছা শোনো, তুমি আসছো তো ঢাকায়? আদি বলল, ইয়েস স্যার। স্যার বলল, গুড, এখানে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রাখছি। আদি বলল, স্যার? স্যার বলল, বলো। আদি বলল, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। স্যার বলল, মানে? আদি বলল, আমি ব্যবস্থা করে রাখছি স্যার। তারপর আদি তার স্যারকে সবকিছু খুলে বলে। আর তারপর কি হলো তা তো আপনাদের সকলেরই জানা আছে। মিজান সাহেব এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে গেছেন, আর উপস্থিত সবাই তা মনোযোগ দিয়ে শুনেছেন। ভাইয়া বলল, আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা লুকালেন? মিজান সাহেব বলল, আশরাফ, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আদিব বারণ করেছে।
ভাইয়া বলল, আদিব বারণ করলো আর আপনি আমাদের থেকে লুকিয়ে রাখলেন। মা বলল, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর রাগ দেখিয়ে কি লাভ। বাবা বলল, তোর মা ঠিকই বলছেন, এখন এসব বাদ দে। মিজান সাহেব বলল, আর সবচেয়ে বড় কথা হলো আদিত্য সিক্রেট মিশনে আছে, আমি কি করে বলি বলো তো। নিশি বলল, ওরে বাবা, এতদিন ধরে এই বাড়িতে থেকে আদি ভাইয়া সিক্রেট মিশন পরিচালনা করছে আর আমরা কিছুই বুঝলাম না। নিশির মুখে হঠাৎ এই কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওর মধ্যে থাকা অনেকেই আবার ওর কথাটা শুনে যুক্তিসঙ্গত মনে করে মাথা দুলায়। নিশি বলল, অবশ্য আমি প্রথম থেকে এখানে ছিলাম না, যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম। সুজন বলল, বুঝতেন তো, আপনি তো এখনই বুঝে গেছেন। ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে, কি সুন্দর বুঝেছিলেন আপনি। নিশি কিছু বলতে যাবে তার আগে ওর বাবা ওকে থামিয়ে দেয়। সুজন বলল, আপনারা তো এটাও জানতেন না যে আরো আগে থেকেই আরেকজন আপনাদের বাড়িতে থেকে এই কাজে জড়িত। ভাবি বলল, মানে? সুজন বলল, আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ভাবি বলল, ও। সুজন বলল, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার, আপনারা সেটাও জানেন না, খোঁজও রাখেননি। আপনারা খোঁজটা রাখেন কি বলেন তো? সুজন একাই বকবক করে যাচ্ছে, ওর কথার উত্তর কেউই দিচ্ছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে কারোর বলার কিছুই নেই, ছেলেটা যা বলেছে সবই ঠিক বলেছে। তাদের কথার মাঝখানে ডক্টর আদির কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসে। মা বলল, ডক্টর, কি অবস্থা আমার ছেলের? ডাক্তার বলল, দেখুন অবস্থা আগের মতোই, 24 ঘন্টা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, বলে ডাক্তার এখান থেকে চলে গেলেন। সুজন বলল, আপনারা তো এখানে থাকবেন বলেই মনে হয়, তাই না? আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে জানিয়ে দিবেন। আমরা বেরুলাম, বলে সে বাকিদের ইশারা করে এগোতে বলে, নিজেই আবার পিছনে গেলেন। সুজন বলল, রাতুল। রাতুল বলল, ইয়েস স্যার। সুজন বলল, তুমি বরং হাসপাতালেই থেকে যাও। রাতুল বলল, ওকে স্যার। সুজন বলল, চারদিকে খেয়াল রেখো। রাতুল বলল, ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আছি, সবটা দেখে নিব। সুজন বলল, অল দ্য বেস্ট বললি বাকি তিনজনকে বেরোতে বলল। হাসপাতালের সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা চারজন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। অগ্নি বলল, স্যার এখন আমরা কোথায় যাব? সুজন বলল, অফিসে। নীরব বলল, অফিসে? সুজন বলল, আয়েশ বলল, স্যার এখন যদি মিস্টার রফ চৌধুরী সবটা জেনে যায় তাহলে কি হবে? আয়েশের কথাগুলো শুনে সবাই ওর দিকে তাকায়। ব্যাপারটা এতক্ষণ ওরা ভেবে দেখেনি। সুজন বাইকে বসে গেছিল, সেই বাইক থেকে নেমে আবারও আয়াসের সামনে এসে দাঁড়ায়। সুজন বলল, তোমার কি মনে হয় আয়াস, আমরা হাসপাতালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম আর এই খবরটা মিস্টার রফ চৌধুরী এখনো জানার বাকি নেই? সুজনের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। অগ্নি বলল, স্যার কি বলছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? সুজন বলল, যা হবে দেখা যাবে, এখন সবাই চলো অফিসে। বাকিরা আর কিছু বলেনি। আচ্ছা, আপনাদের কি জানা আছে রফ চৌধুরীর কি খবর এখন?